আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আমি নেকাভিয়ান ব্লগার জান্নাত। পর্দার আড়ালে থেকেও জীবন কতটা রঙিন, কতটা সুন্দর সেটাই দেখানোর চেষ্টা করি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জীবন মানেই এক সুন্দর যাত্রা, কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো নিঃশব্দ সন্ধ্যা। প্রতিটি মুহূর্তের ভেতর লুকিয়ে আছে এক টুকরো গল্প, একটুখানি শিক্ষা আর অসংখ্য কৃতজ্ঞতার কারণ। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি আমার দিনটির কিছু বাস্তব আর কিছু নান্দনিক মুহূর্তে, যেখানে থাকবে প্রকৃতির ছোঁয়া, আরও কিছু নিরিবিলি সময়। সকালে ছাদে উঠেই গাছগুলোকে দেখতে ইচ্ছে করে। মাশাআল্লাহ, পুঁইশাকগুলো বড় হচ্ছে আর আমার প্রিয় ধনিয়া পাতা গাছগুলো সুন্দর করে বেড়ে উঠছে। কিছু আগাছা হয়েছে, সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। যখন গাছের পাতা ছুঁয়ে দেখি মনে হয় প্রকৃতি আসলে আমাদের নিঃস্বার্থ বন্ধু। তারা শুধু একটু যত্ন ও একটু ভালোবাসা চায়। শখ করেই মরিচ গাছটা লাগিয়েছিলাম, কিন্তু করলা গাছের জন্য পর্যাপ্ত শক্তি পাচ্ছে না। কিন্তু এখন না পারছি করলা গাছকে সরাতে, না পারছি মরিচের গাছ। দুইটা গাছের জন্য এত ছোট টব আর মাটিও কম হয়ে গিয়েছে, যার কারণে বেড়ে উঠতে পারছে না। কিন্তু এখন দেখছি যে গাছের মধ্যে করলাও হয়েছে। তো এই মুহূর্তে এই গাছগুলোকে আর সরানো সম্ভব হবে না। করলার বিচিটা আসলে আম্মা পুঁতে দিয়েছিল মরিচ গাছের মধ্যে, তো তখন ভাবা হয়নি যে আসলে এটা বেড়ে উঠবে বা বড় হবে। তো মরিচ গাছ লাগানোর জন্য এই ধরনের বড় বড় টবের মধ্যে লাগাতে হয়, বা বালতি বা এই ধরনের বড় গামলাতে লাগালে মরিচ গাছের ফলন খুব ভালো হয়। তো আসলে এই ছোট টবের মধ্যে এই জন্য আমার মরিচ গাছটা মনে হয় আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে। আর এখানে আমার কিছু র্যান্ডম গাছ লাগিয়েছিলাম, সেগুলোও মাশাআল্লাহ বড় হচ্ছে। এখানে পয়সা প্লান্ট, পর্তুলিকা, স্নেক প্লান্ট, মানি প্লান্ট সব ধরনের গাছ আছে। সেগুলোকে আমি একসাথে দেওয়ার কারণ হলো এগুলো যদি বড় হয় ও ঠিক থাকে তাহলে ভালো টবে স্থানান্তর করব। এই জন্য এইভাবে রেখেছি, যেন সবগুলোকে আমি টেস্ট করতে পারি যেন এগুলো বড় হচ্ছে কিনা। যদিও এগুলো আমি শুধু ছোট ছোট ডাল ভেঙে লাগিয়েছিলাম, তো যার কারণে আমার সন্দেহ ছিল যে আসলেও কি এগুলো হবে কি হবে না। তো যাই হোক, এগুলো এখন বড় হচ্ছে দেখা যাচ্ছে। আজকের রান্না একদম সহজ, ঘরোয়া এবং খুবই পুষ্টিকর। মূলা শাক আর ডিম আলুর তরকারি। মূলা শাক আমার কাছে খুবই ভালো লাগে। এর গন্ধ অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় পাতাগুলোর গন্ধ এক একটা আলাদা সতেজতা আছে। আর যখন রান্না করা হয় তখন সে ঘ্রাণে রান্নাঘর একদম ভরে যায়। শাকগুলো খুবই টাটকা ছিল, শীতের সবজি বলে কথা। শাকগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। বিভিন্ন রকম ভাবেই শাক রান্না করা যায়। আমি আমার আম্মার রেসিপি ফলো করছি। ছোটবেলায় দেখতাম এইভাবে আম্মা মূলা শাক রান্না করতো। তো শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি। তারপর কুচি করা শাকগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব, যেন পানিটা বের হয়ে যায়। তারপর ভালোভাবে ছেঁকে নেব। এবার পেঁয়াজ মরিচ লাল করে শাকগুলোকে রান্না করে নিব ভালোভাবে। আসলে শাক রান্না করতে একদম সহজ, মানে এটার কোনো রেসিপি আসলে ওইভাবে ফলো করতে হয় না। তবে শাক যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু খারাপ লাগে না। আপনারা যদি আজকের এই সকালটার শান্তি,
গাছের সবুজ ছোঁয়া আর ঘরোয়া রান্নার উষ্ণতা একটু হলেও অনুভব করতে পারেন, তাহলে আজকের ব্লগের উদ্দেশ্য সফল হবে আমার। ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন প্লিজ। দেশ ও দেশের বাইরে যেখান থেকেই আমার ভিডিও উপভোগ করে থাকেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন, এক একটা মন্তব্য আমার জন্য অমূল্য অনুপ্রেরণা। জীবনটা আসলে একেবারে সহজ নয়। সংসার মানেই শুধু হাসি নয়, আছে দায়িত্ব, ক্লান্তি আর অনেক অজানা ভাবনা। কখনো কখনো মনে হয় নিজের জন্য সময়ই থাকে না, তবুও প্রতিদিন ভোরে উঠে আমরা আবার নতুন করে শুরু করি। তবে আমি বিশ্বাস করি যতই দিন বদলাক, যতই কঠিন হোক সময়, মানুষের মনের ভেতরের ভালোবাসা আর সততা এখনো হারায়নি। যদি মনটা পরিষ্কার থাকে, ইচ্ছে শক্তিটা ঠিক থাকে, তাহলে আল্লাহর রহমতে প্রতিটা কালই নতুন সম্ভাবনা নিয়ে আসে। রান্না করার পাশাপাশি বেসিনটা একটু পরিষ্কার করে নেই, কারণ এইখানে কাজ করলে আসলে পানি ছিটে আসে। তো পানিটার থাকলে আসলে কাজ করতে খুব বিরক্ত লাগে। এই জন্য রান্নার পাশাপাশি আমি চেষ্টা করি যে এই এরিয়াটা ক্লিন করে রাখতে। তো শাক রান্না শেষ হওয়ার পরে আমি এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 2টা ডিম আরও বেশি ছিল, 2টা ডিম আসলে সিদ্ধ অবস্থাতেই খাওয়া হয়ে গিয়েছে, তো যার কারণে এখন 3টাই রয়ে গিয়েছে। তো আমি এখানে আজকে রসুন আর পেঁয়াজ বাটা ব্যবহার করব। তো পেঁয়াজ কুচিও দিব, কিন্তু বাটাও একটু ব্যবহার করব, যার কারণে আমি একটু রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি পাটাতে। এই পাটায় বাটাবাটি করতে একদম বিরক্ত লাগে, কারণ পাটাটা এত পরিমাণের ছোট, মনে হয় যেন একদম খেলনা বাচ্চাদের। যদিও এই পাটাটার বয়স আনুমানিক 12-13 বছরের উপরে হবে। দেখতে ছোট আর কিউট হওয়ায় এই পাটাটা কেনা হয়েছিল। ডিম আলুর তরকারি রান্না করার জন্য এখানে আমি আলু আর সাথে হচ্ছে কচুরমুখী কেটে নিয়েছি। আসলে কচুরমুখী দেওয়ার কথা ছিল না, কিন্তু ভাবলাম ঘরে যেহেতু কচুরমুখীও আছে তো আলুর সাথে দেই, একটু ভালো লাগবে। তো এই জন্য কচুরমুখী এবং আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে খানিকটা পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি এখানে, আর বাটা যে মশলাটা ছিল সেটাও মশলা অ্যাড করে দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে কষানোর পরে ভেজে রাখা আলু এবং কচুরমুখীগুলোকে দিয়ে দিব, এবং সেগুলোকে দেওয়ার পরে আরও ভালোভাবে কিছুক্ষণ 10 মিনিট পর্যন্ত, আনুমানিক 10 মিনিট পর্যন্ত আমি কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি সিদ্ধ হয়ে যায় সেই সময় আমি ডিমগুলোকে ছেড়ে দিব। ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে তরকারি বেশ রেডি হয়ে এই পর্যায়ে ধনেপাতা এবং ভাজা জিরের গুঁড়া উপরে ছিটিয়ে দিলে আরও বেশি টেস্টি হবে। রান্নাবান্না এবং দুপুরের খাওয়া কমপ্লিট করে আমি এ পর্যায়ে চলে আসলাম একটা কাজ করতে। আসলে এই কাজটা আসলে আমার প্র্যাকটিস স্বরূপ আর কি। তো যেহেতু আমি নতুন মেশিন কিনেছি, তো মেশিন কেনার পরে আমি তেমন কিছুই সেলাই করিনি, যেটা আসলে আমি বুঝতে পারবো যে আমি কোনো কাজ করি বা কোনো কাজ প্র্যাকটিস করেছি। আসলে কাজ শিখতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বেশি বেশি যত করা হবে ততই ভালো কাজ শেখা যাবে। তো এখানে একটা ভালো পাঞ্জাবি ছিল, ভালো বলতে এই পাঞ্জাবিটা একদমই নতুন বলা যায়, আমার আব্বার পাঞ্জাবি ছিল। তো উনি এই পাঞ্জাবিটা ব্যবহার করেন না, তো ভাবলাম যে এই পাঞ্জাবিটা যেহেতু ব্যবহার করা হয় না, এটা দিয়ে কিছু একটা বানাই। বেশ পাঞ্জাবি কেটে বালিশের কভার বানিয়ে নিলাম আর এক্সপেরিমেন্ট করলাম যে আমি আসলে পারি কিনা। তো যদিও এটা আসলে প্রফেশনাল কোনো কভার বানানো হয়নি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি আর কি। আর এখানে আরেকটা DIY এর কাজ করার চেষ্টা করেছি। আসলে আমার মাথায় যখন যেটা আসে আমি সেটাই করার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি। এই জন্য আমি এই কাজগুলো আপনাদের এখানে দেখাচ্ছি। কারোর যদি ভালো না লাগে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এখানে রাউন্ড যেই ইয়াটা দেখতে পাচ্ছেন এটা আসলে কার্ডবোর্ড কেটে আমি রাউন্ড করে নিয়েছি এবং তার উপরে আঠা দিয়ে চালের বস্তার যেই ইয়াটা থাকে ব্যাগ থাকে সেই ব্যাগের একটু অংশ কেটে নিয়ে এখানে আমি সেট করে নিয়েছি। আর যেই স্টিকগুলো ছিল এগুলো হচ্ছে আমার আগের কাজ করার স্টিক কিছু বেঁচে ছিল এবং গ্লো দেখতে পাচ্ছেন যে আমার গ্লোটাও শেষ হয়ে গিয়েছে। আসলে আমি এই শেষের এই জিনিসগুলোকে কাজে লাগানোর জন্যই এবং এগুলো যেন ওয়েস্ট না হয় সেজন্য এই ডিআইওয়াইটা চেষ্টা করছি বানানোর জন্য আর কি। তো স্টিকগুলো অনেক আগের কেনা ছিল, এগুলো অল্প কিছু সংখ্যক স্টিক ছিল যার কারণে আমি এই কাজটা কমপ্লিটও করতে পারিনি। আসলে যেভাবে করার কথা ছিল সেভাবে হয়নি স্টিক কম হওয়ার কারণে। শেষ পর্যায়ে আমার গ্লুও শর্ট পড়ে গিয়েছিল। তো যাই হোক যতটুকু আছে বা যেভাবে আছে সেটা দিয়েই বানানোর চেষ্টা করেছি। এভাবে আমি সবগুলোকে একসাথে গ্লু দিয়ে দিয়ে চারপাশে এভাবে বসিয়ে দিয়েছি এবং গ্লু আটকানোর পরে বড় বড় যেই আয়নাগুলো দেখতে পাচ্ছেন এই আয়নাগুলো আমার কাছে অবশিষ্ট ছিল। তো এই আয়নাগুলো আমি বসিয়ে দিয়েছি এবং এটার ফাইনাল লুক আমি ভিডিও করিনি এবং এই ফাইনাল লুকটা আমি ভিডিও করে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনও যারা আমার ভিডিও উপভোগ করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে অনুরোধ রইল যদি আপনারা একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে এখনো পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আব্বার রুমের বেডশিটটা অনেক দিন ধরে তুলবো ভাবছিলাম, তো তোলা হয়নি। বাকি দুইটা রুমেরই বেডশিট তোলা হয়ে গিয়েছে। তো আজকে আব্বার রুমটা একটু চেঞ্জ করে দিচ্ছি বেডশিটটা। তার আগে আমি ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। ঘরের সৌন্দর্য শুধু সাজসজ্জায় নয়, আসলে সেটা লুকিয়ে থাকে মানুষের আচরণে। আমরা অনেক সময় বাইরের সৌন্দর্যে হারিয়ে যাই, কিন্তু সত্যিকারের শান্তি শুরু হয় নিজের ঘর থেকেই। একটা গোছানো ঘর শুধু চোখকে শান্ত করে না, বরং মনের ভেতরেও এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি যা আসলে বাইরে খুঁজে পাওয়া যায় না। জীবন কোনো বড় অর্জনের জন্য অপেক্ষা করে না। প্রতিটি সকাল, প্রতিটি ছোট হাসি, প্রতিটি শান্ত মুহূর্তই আমাদের জীবনের আসল রং। প্রতিদিন আমরা আসলে ছোট ছোট গল্পে বেঁচে থাকি। সেই প্রতিটি গল্প আমাদের শেখায় হাসতে, ধৈর্য রাখতে এবং জীবনকে সুন্দরভাবে অনুভব করতে। কিচেনের রান্নাবান্না শেষ করে নিয়েছি। এখন কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আসলে কিচেন ক্লিন না করে রাখলে পরবর্তীতে মশা মাছি আসলে বেড়ে যায়। আর আমার বাসার আশেপাশে হচ্ছে ময়লার আবর্জনার একটু স্তূপ আছে, যার কারণে মাছির উপদ্রব অনেক বেশি হয়। তো এই জন্য যদি আবার পানি টানি পড়ে থাকে সেক্ষেত্রে মাছিটা বেশি হয়। এই জন্য যখনই কাজ করা হয় বা যখন রান্না বান্না করি তারপরে অবশ্যই চেষ্টা করি যেন ক্লিন করে রাখতে, যেন মাছির উপদ্রব একটু কম হয় আর কি। আজকের মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।